নমস্কার, আমি ডক্টর সুমিত পারই, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক। এই ভিডিও লেকচারে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। এই ভিডিও লেকচারটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় IITE অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগর দ্বারা পরিচালিত। আজ আমার আলোচ্য বিষয় হল শিখনের গেস্টাল্ট প্রজ্ঞামূলক এবং সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব, গেস্টাল্ট কগনিটিভ অ্যান্ড সোশ্যাল কগনিটিভ থিওরিজ অফ লার্নিং। শিখনের গেস্টাল্ট বা প্রজ্ঞামূলক বা সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব আলোচনা করার আগে একটি জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, সেটি হলো যে এতদিন ধরে আমরা শিক্ষাকে শুধু বাহ্যিক আচরণের পরিবর্তন হিসাবেই মনে করতাম, কিন্তু এই প্রজ্ঞামূলক মনোবিদরা তারা মনে করেন যে শিখন মানে শুধু বাহ্যিক আচরণের পরিবর্তন নয়, এটি আমাদের আভ্যন্তরীণ চিন্তাভাবনা বা জ্ঞানের বা অন্তর্দৃষ্টির পরিবর্তন। তাই শিখন মানে যে শুধু আমরা বিভিন্ন বাহ্যিক আচরণের পরিবর্তনের মাধ্যমে করে থাকি তা শুধু নয়, আমাদের চিন্তাভাবনার মাধ্যমে আমরা করে থাকি। তাই আসুন আজকে এই শিখনের একটি অন্যতম দৃষ্টিকোণ বা শিখনের একটি অন্যতম ব্যাখ্যা, যেটি প্রজ্ঞামূলক বা গেস্টাল বা সামাজিক প্রজ্ঞামূলক শিক্ষাবিদরা দিয়েছেন, সেইগুলো সম্পর্কে দেখে নিই। সেই কারণে আজকের আমাদের যে আলোচ্য বিষয়বস্তু রয়েছে সেগুলি হলো, প্রথমে আমরা আলোচনা করব টলম্যানস সাইন গেস্টাল্ট লার্নিং থিওরি, তারপরে কার্ট লিউইন্স ফিল্ড থিওরি অফ লার্নিং, তারপরে আমরা আলোচনা করব ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, এবং তারপরে অ্যালবার্ট বান্ডুরাস সোশ্যাল কগনিটিভ থিওরি অফ লার্নিং বা সামাজিক প্রজ্ঞামূলক শিখনের তত্ত্ব। প্রথমে আমরা দেখে নিই টলম্যানের সাইন গেস্টাল্ট লার্নিং থিওরি। টলম্যান যেই বইটা লিখেছিলেন 1932-তে, যেখানে তিনি তার শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধারণা তিনি দিয়েছিলেন, গবেষণার কথা তিনি লিখেছিলেন, সেটি হলো পারপাসিভ বিহেভিয়ার ইন অ্যানিমালস অ্যান্ড মেন। এবং দেখা যাচ্ছে যে টলম্যান তিনি মলিকিউলার অ্যাপ্রোচের বদলে মলার অ্যাপ্রোচ গ্রহণ করেছিলেন। অর্থাৎ কোনো প্রাণীর বা ব্যক্তির একটি প্রতিক্রিয়াকে শুধু উদ্দীপকের দৃষ্টিভঙ্গিতে না দেখে প্রতিক্রিয়াটিকে সামগ্রিকভাবে অধ্যয়ন করেছিলেন। তিনি মনে করেছিলেন উদ্দীপকের জন্যই যে মানুষ শুধু প্রতিক্রিয়া করে তা নয়, বরং কোনো উদ্দেশ্য অর্জন করার জন্যই মানুষ প্রতিক্রিয়া করে থাকে। অর্থাৎ মানুষের বিভিন্ন প্রতিক্রিয়াগুলি যে শুধুই মাত্র যান্ত্রিক তা নয়, সেগুলি উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যান্য চলকের দ্বারা প্রভাবিত। আমরা একটু পরেই টলম্যানের বিভিন্ন গবেষণা বা পরীক্ষা নিয়ে আলোচনা করব। সেখানে দেখব একটি মেজের মধ্যে কিভাবে ইঁদুরগুলি এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল, এবং তারা যে শুধুই ঘুরে বেড়াচ্ছিল তা কিন্তু নয়, একটি উদ্দেশ্য নিয়ে তারা এই মেজের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এবং টলম্যানের যে অ্যাপ্রোচ আমরা দেখতে পাই, তিনি যেহেতু একজন গেস্টাল্ট সাইকোলজিস্ট ছিলেন, তিনি পার্টের বদলে হোলকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ তিনি বিচ্ছিন্নতাবাদের তুলনায় সমগ্রতাবাদকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাই আমরা শিখন বলতে এখানে বিশেষভাবে শুধু যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া এটাকেই শুধু দেখব তা নয়, এইগুলো ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলি শিখনকে প্রভাবিত করে। এবং সেই কারণেই টলম্যান তিনি বলছেন যে বিহেভিয়ার বা আমাদের আচরণ ইজ ফাংশন অফ স্টিমুলাস বা এনভায়রনমেন্টাল স্টিমুলি উদ্দীপক ইন্টু ফিজিওলজিক্যাল ড্রাইভস তাড়না ইন্টু হেরিডিটি বংশগতি ইন্টু প্রিভিয়াস ট্রেনিং পূর্ববর্তী প্রশিক্ষণ ইন্টু ম্যাচুরিটি অর এজ বা পরিণমন বা বয়স। অর্থাৎ আমাদের যে সমস্ত আচরণগুলো আমরা করছি সেইগুলো যে শুধু একমাত্র উদ্দীপকের জন্য হচ্ছে তা নয়, সেই আচরণগুলোর জন্য দায়ী অনেকগুলি চলক বলা যেতে পারে, এবং সেইগুলি তিনি একটি সূত্রের মাধ্যমে আমাদের সামনে
উপস্থাপন করেছিলেন। টলম্যানের শিক্ষাক্ষেত্রে একটি বিরাট বড় অবদান হলো কগনিটিভ ম্যাপ। তিনি কগনিটিভ ম্যাপের মাধ্যমে তিনি তার শিখনে বিভিন্ন তথ্যগুলিকে প্রমাণ করতে চেয়েছিলেন যে কীভাবে একটি প্রাণী বা একটি মানুষ শুধু উদ্দীপক প্রতিক্রিয়ার মাধ্যমে নয়, বরঞ্চ একটি কগনিটিভ ম্যাপ প্রতিস্থাপন করে শিখন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এবং টলম্যানের মতে কোনো ব্যক্তি বা প্রাণী যখন নতুন কোনো কিছু শেখে বা নতুন কোনো কাজ করে, সে কোনো সমস্যা সমাধান করে, সেটি করে মানসিক মানচিত্র ব্যবহার করে। মানসিক মানচিত্র মানে হলো বাহ্যিক পরিবেশের একটি বৌদ্ধিক প্রতিরূপ। এটাকেই তিনি বলেছেন কগনিটিভ ম্যাপ বা সাইন জেস্টাল্ট। এবং কিভাবে প্রাণীরা বা ব্যক্তিরা কগনিটিভ ম্যাপের মাধ্যমে তাদের শিখন সম্পন্ন করে সেই সংক্রান্ত তিনি একটি পরীক্ষাও করেছিলেন। তিনি কি করেছিলেন যে প্রথমে তিনি একটি মেজ নিয়েছিলেন। এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি মেজ। এবং মেজটিকে তিনি জলে ভর্তি করেছিলেন এবং এক প্রান্ত থেকে কিছু ইঁদুরকে ছেড়ে দিয়েছিলেন যাতে তারা সাঁতার কেটে অন্য প্রান্তে দিয়ে তারা যেন বেরাতে পারে। এবং এই রকমভাবে তিনি বেশ কয়েকদিন ইঁদুরদেরকে সাঁতার কাটিয়ে মেজের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি নিয়ে গেলেন বা তাদেরকে সাঁতার কাটতে সুযোগ দিলেন। এরপরে তিনি যেটা করলেন যে তিনি হঠাৎ করে একদিন মেজের যত জল ছিল সেইগুলোকে তিনি বার করে দিলেন এবং এই শুকনো মেজের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি ইঁদুরদেরকে ছোটালেন। এবং তিনি দেখলেন যে যখনই এক প্রান্তে ইঁদুরগুলোকে ঢোকানো হচ্ছে মেজের, তখন তারা বেশি ভুল না করে খুব সহজেই এবং সঠিকভাবে তারা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সহজেই বার হয়ে যেতে পারছে। এই পরীক্ষা থেকে তিনি যেটা সিদ্ধান্তে আসলেন সেটা হলো যে যখন ওই ইঁদুররা সাঁতার কেটে মেজের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছিল, তখন তারা মেজের একটা কগনিটিভ ম্যাপ তারা তৈরি করেছিল যে কোন রাস্তা কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে গেলে আমি মেজের থেকে বাইরে বেরোতে পারবো, আর কোন দিকে গেলে আমি মেজের মধ্যেই আটকে পড়ে থাকবো। এই সংক্রান্ত তারা একটি ম্যাপ বা মানচিত্র তৈরি করেছিল তাদের মনের মধ্যে। এবং সেই কারণেই যখন জলটিকে বার করে দেওয়া হলো, শুকনো মেজের মধ্যে দিয়ে তারা খুব সহজেই ভুল ভ্রান্তি না করেই সঠিকভাবে তারা মেজের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সহজেই বার হয়ে যেতে পারল। তো এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে কগনিটিভ ম্যাপ কতটা ইম্পর্ট্যান্ট একটি শিশুর শিখনের জন্য। 2 নম্বর বিষয় তার তত্ত্বে তিনি তুলে ধরেছিলেন সেটা হলো পারপাসফুল লার্নিং, অর্থাৎ উদ্দেশ্যপূর্ণ শিখন। তিনি এটা রিওয়ার্ড এক্সপেক্টেন্সি এক্সপেরিমেন্ট বা পুরস্কার প্রত্যাশার পরীক্ষার মাধ্যমে প্রমাণও করেছিলেন। অর্থাৎ তিনি যেটা বলছেন যে আমরা কোনো একটা পারপাসকে সামনে রেখে আমরা শিখি, আমাদের শিখন কিন্তু শুধু শুধু হয় না, নিশ্চয়ই সেখানে একটা পারপাস থাকতে হয়। সেই পারপাসের অভিমুখে আমি শিখন প্রক্রিয়া চালিয়ে যাই। টলম্যানের মতে প্রত্যেক মানুষের বা প্রাণীর বেশিরভাগ আচরণই হলো উদ্দেশ্যমুখী। বিশেষভাবে শিখন সংক্রান্ত আচরণগুলি উদ্দেশ্য প্রণোদিত। যে কাজের জন্য প্রত্যাশিত পুরস্কার পাওয়া যাবে না, সেই কাজ একটি মানুষ বা প্রাণী শিখবে না বা করবে না। যে শিক্ষা একজন ব্যক্তির উদ্দেশ্য পূরণ করে না, সেই শিক্ষাতে সে আকৃষ্ট হয় না। তাই শিখন ব্যক্তি কী ধরনের ব্যক্তি তাই শিখন ব্যক্তি শুধু কী ধরনের আচরণ করছে সেটা নয়, বরং ব্যক্তির উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা তার উপরে বেশি নির্ভর করে। অর্থাৎ আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে যখন মানুষ কোনো কিছু শেখে, একটা উদ্দেশ্য নিয়ে শেখে এবং তার মধ্যে কিছু না কিছু প্রত্যাশা থাকে, কিছু না কিছু রিওয়ার্ড এক্সপেক্টেন্সি মেনটেন করে সে শেখে। এবং এই বিষয়টিও তিনি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন। তিনি যেটা করেছিলেন সেটা হলো ইঁদুরগুলিকে 2টো দলে তিনি ভাগ করেছিলেন। একটি দলকে তিনি মেজের এক প্রান্তে তিনি ছাড়লেন এবং অন্য প্রান্তে যেখান থেকে ইঁদুররা বার হবে সেখানে তিনি এক বাটি চাল রাখলেন যাতে ইঁদুররা সেখান থেকে বেরিয়ে চাল খেতে পারে। এবং বা আর এক দল ইঁদুরদেরকে তিনি কি করলেন, মেজের এক প্রান্তে ছাড়লেন এবং অন্য প্রান্তে তিনি কিছু বাদাম রেখে দিলেন যাতে ইঁদুররা সেখানে বার হওয়ার সময় বাদাম খেতে পারে। তো এরকমভাবে মোটামুটি 10 দিন তিনি এই পরীক্ষা করলেন। এবার 11 দিনের দিনে তিনি যেটা করলেন সেটা হলো যে
চালের বদলে বাদাম রাখলেন আর বাদামের বদলে চাল রাখলেন। অর্থাৎ যেই ইঁদুরগুলি 10 দিন ধরে মেজের বাইরে বার হওয়ার সময়, অর্থাৎ যে ইঁদুরগুলি 10 দিন ধরে মেজের বাইরে বার হওয়ার সময় চাল খাচ্ছিল, তারা আজকে হঠাৎ করে বাদাম পেল। আর যে সমস্ত ইঁদুরগুলি মেজের আর এক প্রান্ত থেকে বার হওয়ার সময় বাদাম পাচ্ছিল, তারা আজকে চাল পেল। এবার দেখা গেল যে যখন এইরকম ধরনের ব্যাপার হয়েছে, তখন এদের মধ্যে খুব বিশৃঙ্খলা দেখা গেল। বেশিরভাগ বিশৃঙ্খলা তাদের মধ্যে দেখা গেল যাদের প্রথমে বাদাম ছিল এবং পরে চাল আসলো, কারণ বাদামটা খেতে ওরা খুব ভালোবাসে এবং চালটা অতটা ভালোবাসে না। এবং দেখা গেলো এদের মধ্যে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এবং যারা চাল এতদিন ধরে খাচ্ছিল, তারা বাদাম পেয়ে একটু আনন্দই বোধ করলো, বেশি একটা বিশৃঙ্খলা করেনি, তবুও করেছে কিছুটা। এবং এই থেকে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে ইঁদুরের একটি দল তারা বাদাম এক্সপেক্ট করেছিল এবং বাদাম না পেয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করেছিল। অর্থাৎ শিখনের জন্য তারা নির্দিষ্ট কিছু একটা প্রত্যাশা করেছিল, একটা পারপাস তাদের মধ্যে ছিল যে হ্যাঁ, আমি বেরোনোর সময় আমি সেখান থেকে বাদাম পাবো। কিন্তু আজকে সেখানে বাদামের পরিবর্তে আমি চাল পেলাম এবং এবং এই ডিগ্রেড হয়ে গেল ব্যাপারটা, এবং এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এবং এখান থেকেই টলম্যান তিনি বলছেন যে না, আমরা একটা উদ্দেশ্যকে সামনে রেখেই কোনো কিছু শিখি। এরপরের যেই বিষয়টি টলম্যান বলেছিলেন সেটা হলো লেটেন্ট লার্নিং বা সুপ্ত শিখন। এটাও তিনি একটি পরীক্ষার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। তিনি ইঁদুরগুলোকে এবারে 3টে গ্রুপে ভাগ করলেন। একটি দলকে তিনি মেজের এক প্রান্তে ছাড়লেন এবং মেজের আরেকটি প্রান্তে তিনি খাবার রাখলেন। দ্বিতীয় গ্রুপকে তিনি যেটা করলেন যে মেজের এক প্রান্ত থেকে তিনি ছাড়লেন এবং 10 দিন অবধি তাদেরকে বাইরে কোনো খাবার দেওয়া হয়নি বা মেজের আরেকটি প্রান্তে কোনো খাবার রাখা হয়নি। আর 3 নম্বর গ্রুপকে তিনি একইভাবে মেজের মধ্যে তিনি ঢোকালেন, কিন্তু মেজের শেষ প্রান্তে তিনি কোনো খাবার রাখলেন না। এবার তিনি দেখছেন যে প্রথম যেই দল ছিল ইঁদুরের, তারা বেশ সুন্দরভাবেই তাড়াতাড়িভাবে তারা মেজের রাস্তাগুলো চিনতে পারছে এবং খুব সহজেই তারা বাইরে বার হয়ে যেতে পারছে এবং তারা খাবারটাকে এনজয় করতে পারছে। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপ, এদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এরা বুঝতে পারছে না যে কোথায় যাবে, কোথায় এদের লক্ষ্য কি না। এবং যেহেতু এদের মেজের শেষ প্রান্তে কোনো খাবার ছিল না, সেই জন্য এরকম ধরনের বিশৃঙ্খলা এদের মধ্যে ছিল। কিন্তু 11 দিনের মাথায় তিনি যেটা করলেন যে দ্বিতীয় গ্রুপকে তিনি মেজের আর এক প্রান্তে কিছু খাবার রাখলেন। দেখা গেল যে সেই দ্বিতীয় গ্রুপের ইঁদুররা তারা এবার কিন্তু বেশি ভুল করছে না, তারা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি করে বার হয়ে যেতে পারছে মেজ থেকে। আর তৃতীয় গ্রুপকে যখন আমরা দেখছি, তখন কিন্তু এরা কিন্তু এখনও কিন্তু কোনো খাবার পায়নি মেজের শেষ প্রান্তে এবং ওরা মেজের মধ্যেই ঘোরাঘুরি করছিল। তো এই যে দ্বিতীয় গ্রুপ, যারা 10 দিন ধরে কিছু পায়নি খাবার, কিন্তু 11 দিনের মাথায় যেই খাবার পেল, তারা কিন্তু মেজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না করেই খুব সহজেই মেজ থেকে বার হয়ে যেতে পারছিল। এই কারণটা কি? কারণ হলো যে এই যে 10 দিন তারা যে ঘুরে বেরিয়েছিল বৃথায়, সেটা কিন্তু শুধু বৃথা নয়, তাদের মধ্যে কিন্তু সুপ্ত শিখন ঘটেছিল। তারা মেজের বিভিন্ন রাস্তা সম্পর্কে তারা অবগত হয়েছিল, তারা শিখেছিল যে কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় গেলে কোন দিকে যাওয়া যেতে পারে। এবং যেই তারা 11 দিনের মাথায় একেবারে মেজের শেষ প্রান্তে যখন তারা খাবার পেল, তখন খুব সহজেই তারা রাস্তাটাকে চিনে ভুলভ্রান্তি কম করেই শেষ অবধি যেতে পারছে। তো এর থেকে এটাই সিদ্ধান্ত আসে যে আমাদের সমস্ত আচরণ বা সমস্ত শিখন যে বৃথাই যায় তা নয়, কিছু কিছু শিখন আমাদের লেটেন্টলি বা সুপ্তভাবেও ঘটে থাকতে পারে। এবং আরেকটি উদাহরণ, যেমন কোনো একজন ব্যক্তি ধরো নিউজ পেপার পড়ছে আর পাশে ধরো রেডিও বাজছে, কোনো গান হচ্ছে, সে হয়তো নিউজ পেপার পড়ার পর হয়তো পরবর্তীকালে একটা গান করছে এবং সে হয়তো ভাবছে যে সেই গানটা কোথায় আমি শুনেছি। ও তখন মনে করলো যে না, রেডিও চলার যখন সে খবর কাগজ পড়ছিল তখন রেডিওতে এই গানটি চলছিল। তো অনেক সময় কি হয়, আমাদের অজান্তেই সুপ্তভাবে অনেক সময় অনেক কিছু আমরা শিখে নিই। এবং সব শিখনের জন্যই যে রিইনফোর্সমেন্ট দরকার হয় তাও কিন্তু নয়, রিইনফোর্সমেন্ট ছাড়াও কিন্তু আমরা শিখতে পারি। টলম্যানের যে শিখনের যে তত্ত্বটি আমরা দেখলাম, তার কতগুলি এডুকেশনাল ইমপ্লিকেশনস বা শিক্ষাগত তাৎপর্য রয়েছে। প্রথমত, শিখনের ক্ষেত্রে উদ্দেশ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া। আমাদের
শিক্ষা ব্যবস্থাকে বা পাঠদান পাঠ্যক্রম এমন করতে হবে যার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্য পূরণ হয়। দ্বিতীয়, শিক্ষার্থীকে কগনিটিভ ম্যাপিং তৈরি করার জন্য বিশেষ উৎসাহ প্রদান করা। শিক্ষার্থীরা যে শুধু প্রতিক্রিয়া এবং উদ্দীপকের মাধ্যমে যে তারা শিখবে সবসময় তা নয়, তাদেরকে সুযোগ দিতে হবে তারা যেন কগনিটিভ ম্যাপিং তৈরি করে একটা ওভারঅল যেন একটা চিন্তাভাবনা থেকে তারা যেন শিখতে পারে। শিক্ষক ক্লাসরুমে ঢুকেই যেন একটা প্রথমে টিচিং শুরু করার আগেই প্রথমেই একটি ওভারঅল আইডিয়া তিনি দিতে পারেন যে আজকে আমি এই বিষয়গুলো পড়াবো, এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা একটি কগনিটিভ ম্যাপ তৈরি করে নিল। তারপরে শিক্ষক প্রত্যেকটা বিষয় এক একটা ধরে ধরে বর্ণনা করতে লাগলো। তো এইভাবে কগনিটিভ ম্যাপিংয়ের মাধ্যমে শেখা যেতে পারে। এছাড়াও আরও এখন নতুন নতুন এআই টুলও আছে, মাইন্ড ম্যাপিং, কিছু কিছু টেকনোলজিস রয়েছে বা আমরা খাতাতেও করতে পারি। তো এই ধরনের টেকনিকগুলো শিক্ষার্থীদের শেখানো যেতে পারে যাতে এদের মধ্যে অন্তর্দৃষ্টির মাধ্যমে বা কগনিটিভ ম্যাপের মাধ্যমে যেন শিখন সম্পন্ন হতে পারে। তৃতীয়, শিখনের কোনো প্রচেষ্টাই বিফলে যায় না, এটাই শিক্ষার্থীদের জানানো বা বোঝানো যাতে শিক্ষাক্ষেত্রে তাদের প্রেরণা বজায় রাখা যেতে পারে। অর্থাৎ আমরা যেটা দেখলাম একটু আগে একটি পরীক্ষার মাধ্যমে যে রিইনফোর্সমেন্ট ছাড়াও শিখন কিন্তু হয়, অর্থাৎ আমাদের কোনো শিখনই কিন্তু বিফলে যায় না, কিছু না কিছু কাজে লাগে। আমাদের এক ক্ষেত্রে শিখন হয়তো অন্য ক্ষেত্রেও হয়তো শিখনকে সাহায্য করতে পারে। তো তাই জন্য যে কোনো শিখনকে কোনো প্রচেষ্টা যদি বিফলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদেরকে আমাদের আরেকটু মোটিভেট করতে হবে, তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। 4 নম্বর, শিশুর শিক্ষায় যে সমস্ত চলক প্রভাব ফেলছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শুধু যেটা আমি পড়াচ্ছি সেটাই নয়, পড়ানো ছাড়াও আরও কী কী অসুবিধা ছেলেমেয়েদের মধ্যে হচ্ছে সেগুলোকেও দেখতে হবে। তো আমরা এতক্ষণ টলম্যানের তত্ত্বের বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম। এরপরে আমরা আরেকজন ব্যক্তির থিওরি বা তত্ত্ব আলোচনা করব, সেটি হলো কার্ট লিভিনস ফিল্ড থিওরি অফ লার্নিং বা কার্ট লিভিনের জ্ঞানমূলক ক্ষেত্র শিখনের তত্ত্ব। কার্ট লিভিন তিনি একজন জার্মান মনোবিদ ছিলেন এবং তিনি তার গবেষণা যেভাবে দিয়েছিলেন সেটাকে আমরা টোপোলজিক্যাল সাইকোলজি বা ভেক্টর সাইকোলজিও বলে থাকি। তার মতে শিখন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী নতুন অন্তর্দৃষ্টি সৃষ্টি করতে পারে বা পুরনো কোনো মতামতের পরিমার্জনা করতে পারে। অর্থাৎ এখানে কার্ট লিভিন শিক্ষা বলতে নতুন কোনো অন্তর্দৃষ্টির শিখনকে বোঝাচ্ছে। আমরা জেস্টাল্ট থিওরির একটা অন্যতম পরীক্ষা সবাই জানি যে শিম্পাঞ্জির উপরে পরীক্ষা হয়েছিল, যে সে একটি খাঁচার মধ্যে ছিল এবং ওর কাছে 4টে লাঠির টুকরো ছিল এবং বাইরে একটা কলার কাঁদি ছিল। তো লাঠির টুকরোগুলোকে দিয়ে কলার কাঁদিটাকে টেনে আনা যাচ্ছিল না খাঁচার মধ্যে। তখন শিম্পাঞ্জির মধ্যে একটা বুদ্ধি আসলো বা একটা অন্তর্দৃষ্টি আসলো যে এই লাঠির টুকরোগুলোকে তো জোড়া লাগানো যেতে পারে। তারপরে সে লাঠিগুলোকে জোড়া লাগিয়ে লাঠিটাকে লম্বা করে সেই কলার কাঁদিটাকে বাইরে থেকে ভিতরে এনে খাঁচার কাছে এনে সে কলাগুলিকে খেতে শুরু করলো। তো এই যে একটা অন্তর্দৃষ্টির ব্যাপার বা অন্তর্দৃষ্টির কথা আমরা শুনলাম, নতুন অন্তর্দৃষ্টি সৃষ্টি করাটাকেই তিনি বলছেন শিখন বা পুরনো কোনো মতামত, আমি কোনো একটা বিষয় সম্পর্কে আমার কোনো একটা মতামত ছিল সেটাকে আমি পাল্টালাম, এটাও কিন্তু শিখনের অন্তর্গত। এবং এই যে নতুন অন্তর্দৃষ্টির সৃষ্টি এবং পুরাতন মতামতের পরিমার্জনা, এইগুলো কিন্তু মাত্র একটি মাত্র উপায়ে সম্ভব, এবং সেটি হলো আমাদের লাইফ স্পেসের গঠন পুনর্গঠন বা স্ট্রাকচার এবং রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে। যদি আমরা আমাদের লাইফ স্পেসকে ভালো মতন স্ট্রাকচার করি, রিস্ট্রাকচার করি, তাহলে আমাদের পক্ষে অন্তর্দৃষ্টি পাওয়াটা খুব সহজ হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে এক শিখন বলতে একজন ব্যক্তির প্রজ্ঞামূলক পরিকাঠামো বা মানসিক ক্ষেত্র বা লাইফ স্পেসের মধ্যে কিছু পরিবর্তন ঘটিয়ে কোনো উদ্দেশ্য পূরণ করা বা চাহিদা পূরণ করার প্রক্রিয়াকেই বলা হয় শিখন। এরপরে আমরা দেখে নেব মিনিং অফ লাইফ স্পেস বা লাইফ স্পেসের অর্থ কী। লাইফ স্পেস মানে হলো একজন ব্যক্তির সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড বা মানসিক জগৎ বা প্রজ্ঞামূলক পরিকাঠামো। অর্থাৎ এটাই আমাদের যেরকম সামাজিক পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ রয়েছে, ঠিক এরকম এর সাথে মিল থাকলেও বা এর দ্বারা প্রভাবিত হলেও আমাদের
মানসিক জগৎ কিন্তু একেবারে আলাদা। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, বিভিন্ন স্বপ্ন দেখি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা নাড়াচাড়া করতে পারি। তো আমরা মোটামুটি মানসিক দিক থেকে অনেক কিছু করতে পারি এই ক্ষেত্রের মধ্যে। সেই ক্ষেত্রটাকেই আমরা বলছি লাইফ স্পেস। এটি এমন একটি মানসিক ক্ষেত্র যেখানে একজন ব্যক্তি মানসিকভাবে বিভিন্ন কাজ করে থাকে। প্রত্যেক মানুষের মধ্যে এই ক্ষেত্রটি রয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকম চিন্তা করি, ভাবি, অন্তর্দৃষ্টি লাভ করি, মনোভাব তৈরি করি ইত্যাদি। আমাদের সমস্ত চিন্তাভাবনা, সমস্ত বস্তুর ধারণা, এমনকি আমরা আমাদের সম্পর্কে কী ভাবি বা আমাদের সেলফ কনসেপ্ট বা আত্মধারণা কী, এগুলো সবই সঞ্চিত থাকে এই লাইফ স্পেসে। এই লাইফ স্পেসটা কিন্তু ডাইনামিক বা পরিবর্তনশীল। অর্থাৎ আমাদের ছোটোবেলায় আমাদের বৌদ্ধিক পরিকাঠামো একরকম ছিল, কিন্তু যত আমরা সমাজের সাথে মিশছি, মিথস্ক্রিয়া করছি, বিভিন্ন অন্তর্দৃষ্টি পাচ্ছি বা আমাদের মতামতের পরিবর্তন করছি, তখনই কিন্তু আমাদের লাইফ স্পেসের কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং আমরা সেই কারণেই লাইফ স্পেসকে কিন্তু ডাইনামিক বলে থাকি। অর্থাৎ ছোটোবেলায় আমার পরিকাঠামো যেরকম ছিল, বড় হয়ে আমার পরিকাঠামোর কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এরপরে কিভাবে লার্নিং এবং প্রবলেম সলভিং হয়ে থাকে তার ব্যাখ্যাও কিন্তু কার্ট লিভিন দিয়েছিলেন। ব্যক্তির কোনো সমস্যাই বাহ্যিক সমস্যা নয়, বরং সমস্ত সমস্যাই আভ্যন্তরীণ প্রজ্ঞামূলক পরিকাঠামোর কিছু ত্রুটি থাকার ফলেই কোনো ব্যক্তি কোনো কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে বা কোনো কাজকে বা বিষয়কে সমস্যা হিসেবে দেখছেন। কার্ট লিভিনের মতে সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি বাহ্যিক নয়, কোনো সমস্যাই সমস্যা নয়। একটা বিষয়কে সমস্যা তখনই মনে হচ্ছে যখন আমার বৌদ্ধিক পরিকাঠামো সুসজ্জিতভাবে সাজানো নেই। সেই কারণেই কিন্তু আমি কোনো একটা বিষয়কে সমস্যা হিসেবে দেখছি। কিন্তু যদি আমার বৌদ্ধিক পরিকাঠামো ভালোভাবে সাজাই, সুসজ্জিতভাবে যদি সাজাই, তাহলে কিন্তু কোনো সমস্যাই আমার কাছে সমস্যা মনে হবে না। এবং যখন কোনো এই ধরনের সমস্যার সম্মুখীন হয় কোনো ব্যক্তি, তখন সে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সে সমস্যা সমাধানের রাস্তা খোঁজার প্রবল চেষ্টা করে। এর ফলে ব্যক্তি অন্তর্দৃষ্টি পায় এবং এই অন্তর্দৃষ্টির মাধ্যমে প্রথমে সে জানতে পারে তার প্রজ্ঞামূলক পরিকাঠামোর বা লাইফ স্পেসের কোন অংশটি বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থায় রয়েছে এবং তারপর সেটিকে ঠিক করে সমস্যাটির সমাধান করেন। একটি উদাহরণ দেওয়া যায় যে ধরো কোনো একটি অঙ্ক আমার হচ্ছে না, অনেকবার চেষ্টা করছি, যতবারই চেষ্টা করছি না কেন অঙ্কটি কিন্তু হচ্ছে না আমার। এইটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। এবার দেখা গেল যে একদিন পরে বা দুদিন পরে যখন আমি বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি না, অন্য কোনো কাজ করছি, হঠাৎ করে সেই অঙ্কটি সমাধান করার একটি অন্তর্দৃষ্টি আমি পেয়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে আমি সেই অঙ্কটির সমাধান করলাম। এই যে অন্তর্দৃষ্টি পাওয়া, হঠাৎ করে আমি অন্তর্দৃষ্টি পেলাম, এটি হলো কিভাবে? এটি হলো যে এই যে আমি এতদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, এর ফলে কি হচ্ছে যে আমি আমার বৌদ্ধিক পরিকাঠামোকে সুসজ্জিত করার চেষ্টা করছিলাম, সাজানোর চেষ্টা করছিলাম, রিস্ট্রাকচার করার চেষ্টা করছিলাম এবং এর ফলেই কিন্তু আমরা এই একটা অন্তর্দৃষ্টি পেলাম, যার ফলে আমি আমার সমস্যাটি সমাধান করতে পারলাম। শুধু অন্তর্দৃষ্টি আমরা কিভাবে পাই তার ব্যাখ্যায় যে কার্ট লিভিন দিয়েছেন তা শুধু নয়, একজন মানুষ কিভাবে আচরণ করে বা মানুষের আচরণ কিভাবে নিয়ন্ত্রিত হয় সেই ব্যাখ্যাও কিন্তু কার্ট লিভিন দিয়েছেন। তিনি বলেছিলেন যে ব্যক্তির আচরণ নির্ধারিত হয় তার লাইফ স্পেসে মধ্যে চলা বিভিন্ন শক্তির পারস্পরিক ক্রিয়ার ফলে। অর্থাৎ আমাদের লাইফ স্পেসে অনেক ধরনের ক্রিয়া বা অনেক ধরনের শক্তি ক্রিয়া প্রতিক্রিয়া করে। তিনি বলেছিলেন ব্যক্তির আচরণ নির্ধারিত হয় তার লাইফ স্পেসের মধ্যে চলা বিভিন্ন শক্তির পারস্পরিক ক্রিয়ার ফলে। অর্থাৎ আমাদের লাইফ স্পেসে বিভিন্ন শক্তি তারা একে অপরের সঙ্গে ক্রিয়া করে। কোনো সমস্যামূলক পরিস্থিতিতে একজন ব্যক্তি কীরূপ প্রতিক্রিয়া করবে তা সম্পূর্ণ নির্ভর করবে যে তার লাইফ স্পেসে চলা দুটি বিপরীত যোজ্যতার মধ্যে কোনটির শক্তি বেশি তার উপর। অর্থাৎ যখনই আমরা কোনো কিছু করতে চাই, কোনো আচরণ করতে চাই, নির্দিষ্ট কোনো আচরণ করতে চাই, তখন আমাদের লাইফ স্পেসে সাধারণত দু ধরনের শক্তির উদ্ভব ঘটে। একটি হলো আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আরেকটি শক্তি আমাকে লক্ষ্যের দিকে বাধা সৃষ্টি করে। এবং এই দুটো শক্তির মধ্যে যার শক্তি বেশি, এই দুটি মেরুর মধ্যে যার শক্তি বেশি, আমি সেই দিকেই আচরণ করি। এটাকেই তিনি একটি চিত্রের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে একজন ব্যক্তি
তাকে দুদিক থেকে বা দুটো মেরু থেকে দুটি শক্তি চালিত করছে, একটি লক্ষ্যের দিকে আর একটি লক্ষ্যের জন্য বাধা বা ব্যারিয়ার সৃষ্টি করছে। এবং এই সমস্ত কিছু কিন্তু আমাদের মানসিক ক্ষেত্রে বা মানসিক জগতে বা লাইফ স্পেসেই কিন্তু ঘটছে। এবং যেই শক্তির বা যেই মেরুর শক্তি সবথেকে বেশি, আমরা সেই দিকেই কিন্তু আচরণ করব। এইরকমভাবে তিনি মোটামুটি 3 রকমের দ্বন্দ্বের কথা বলেছিলেন। সত্যিই তো এটা দ্বন্দ্বের মতনই তো, কারণ একজন ব্যক্তি দুটো শক্তির বা দুটো মেরুর একদম মাঝামাঝি সিচুয়েশনে পড়ে যায়। ফর এক্সাম্পল, ধরো একই দিনে কোনো একটি ছেলের একই দিনে পিকনিকে যাওয়ার কথা এবং একই দিনে তার একজন আত্মীয়র বিয়ে, সেখানে যেতে হবে। এবার সে কোন দিকে যাবে? সে কি পিকনিকে যাবে না বিয়ে বাড়িতে যাবে? একটা দ্বন্দ্বের মধ্যে সে পড়ে যায়, মাঝখানে পড়ে যায়, কি করবে কি করবে না। সত্যি তো একটা দ্বন্দ্ব। এবং এখানে যেই শক্তির বা যেই মেরুর বা যেই বিকল্পটি সবথেকে বেশি শক্তিশালী, ও সেই দিকেই যাবে। এইরকমভাবে কার্ট লিভিন 3 ধরনের দ্বন্দ্বের কথা তিনি বলেছিলেন। প্রথমত অ্যাপ্রোচ কনফ্লিক্ট, দ্বিতীয়ত অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট এবং তৃতীয় অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। অ্যাপ্রোচ কনফ্লিক্ট মানে হলো একজন ব্যক্তি দুটো বিকল্পকেই পছন্দ করছে, দুটো বিকল্পকেই সে চাইছে। উদাহরণ, ধরো কোনো একজন ব্যক্তি একই সময় দুটো স্কুলে সে চাকরি পেল, দুটো স্কুলই ভালো, তার বাড়ির কাছে। এখন সে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোন স্কুলটাতে সে যাবে আর কোনটাতে যাবে না, কোথায় সে জয়েন করবে। একটা খুব দ্বন্দ্বের মধ্যে দিয়ে সে যায়। এই ধরনের দ্বন্দ্বকে আমরা বলে থাকি অ্যাপ্রোচ কনফ্লিক্ট, বা সেখানে ও দুটো বিকল্পকেই বেছে নিতে চাইছে, দুটোই ভালো তার জন্য। ওকে, সেই কারণে আমরা এই ধরনের কনফ্লিক্টকে বলে থাকি অ্যাপ্রোচ কনফ্লিক্ট। এরপরে তিনি যেটা বলেছিলেন যে অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, অর্থাৎ দুটো বিকল্পই সে পছন্দ করছে না এবং কোনোটিই সে নিতে চাইছে না। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে বাড়িতে মা হয়তো তার সন্তানকে বলছে যে তুমি বাড়ি কাজ করো নতবা টিভি দেখা তোমার বন্ধ, এবং শিশুর দুটোই করতে ইচ্ছা করছে না, বাড়ির কাজও করতে চাইছে না এবং টিভি না দেখেও সে থাকতে পারছে না। এই রকম যদি হয় সেখানে বা সেই ধরনের দ্বন্দ্বকে আমরা বলে থাকি অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। এবং এরপরে তিনি যেই ধরনের কনফ্লিক্টের কথা বলেছিলেন সেটি হলো অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, অর্থাৎ একই বিকল্প একদিক থেকে আমি পছন্দ করছি আর একদিক থেকে আমি পছন্দ করছি না। উদাহরণ, ধরো কোনো একটি ছেলে সে রাস্তায় চলার পথে দেখছে যে তার বন্ধুরা মাঠে কি সুন্দর ফুটবল খেলা করছে, তার খুবই ইচ্ছা হচ্ছে যে সে গিয়ে তাদের সাথে ফুটবল খেলে, কিন্তু একই দিক থেকে সে আবার ভয়ও পাচ্ছে, কারণ সে একটি সুন্দর ড্রেস পরেছিল এবং সে যদি ফুটবল খেলতে নামে তাহলে কিন্তু ড্রেসটা খুব খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। সেই কারণে সে ফুটবল খেলতে যেতে চাইছে না। তো দেখো, সে একদিক থেকে ফুটবল খেলতেও চাইছে আর একদিক থেকে খেলতেও চাইছে না। এবার এই দুটো শক্তির মধ্যে যেই শক্তির মাত্রা বেশি, ব্যক্তির আচরণ সেই দিকেই এগোবে। তো এইরকমভাবে কার্ট লিভিন আমরা কিভাবে আচরণ করি, কিভাবে দ্বন্দ্বের মধ্যে বা কিভাবে লাইফ স্পেসে বিভিন্ন দ্বন্দ্বগুলোর সম্মুখীন হই আমরা এবং কিভাবে আচরণ করি তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। এরপরে ফিল্ড থিওরির কয়েকটা এডুকেশনাল ইমপ্লিকেশনস বা শিক্ষাগত তাৎপর্য দেখে নেওয়া যাক। প্রথমত, শিশুকে বাইরে থেকে চাপ দিয়ে কোনো কিছু শেখানো যায় না, এটা দেখতে হবে আমাদের। এবং শিশু অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, তাই শিক্ষকের এমন একটা পরিবেশ তৈরি করা দরকার যেখানে শিশুর যেন অন্তর্দৃষ্টি পাওয়াটা সহজ হয়ে যায়। সত্যিই তো, জোর করে কিন্তু কাউকে শেখানো যায় না, এবং যতক্ষণ না শিশু সে নিজে থেকে শিখছে। 2 নম্বর, শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং কৌশল ব্যবহার করা উচিত। শিশু যত সমস্যা সমাধান করবে তত তার প্রজ্ঞামূলক পরিকাঠামো সুসজ্জিত থাকবে। যদি দরকার হয় বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষককে শিশুর পাশেও দাঁড়িয়ে থাকতে হবে। তৃতীয়, শিক্ষাক্ষেত্রে আলোচনামূলক বা ডিসকাশন কৌশল ব্যবহার করা উচিত। শিশুরা যখন একে অপরের দ্বন্দ্বের কথা নিজেদের মধ্যে এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করবে তখন তারা বুঝতে পারবে যে তাদের জীবনে এগিয়ে চলার পথে কোন কোন বিকল্পগুলিকে বেছে নেওয়া উচিত আর কোনগুলোকে উচিত নয়। চতুর্থ, শিক্ষককে শিশুদেরকে সবসময় উৎসাহ দিতে হবে যাতে তারা
কোনো সমস্যা দেখলে সেখান থেকে পিছিয়ে না আসে, বরং সেটা সমাধান করার জন্য প্রস্তুত হয়। তো এই কয়েকটি বিষয় আমরা কার্ট লিভিনের থিওরিতে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনফরমেশন প্রসেসিং সিস্টেম বা তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেম বা মডেল। যেই বিষয়টা আমি প্রথমেই বলছিলাম যে আচরণবাদীরা মনে করে শিখন হয় উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাধ্যমে যান্ত্রিকভাবে ঘটে থাকে, কিন্তু কগনিটিভ সাইকোলজিস্টরা তারা মনে করেন যে না, শিখন যান্ত্রিকভাবে হয় না। আমরা বাইরে থেকে যখন কোনো তথ্যকে আমরা ভিতরে নিয়ে আসি বা কোনো কিছু শিখি, সেন্স অর্গান দ্বারা যখন আমরা কোনো তথ্যকে আমাদের দেহের মধ্যে নিয়ে আসি, তখন সেই তথ্যগুলোকে আমরা সক্রিয়ভাবে প্রক্রিয়া করি এবং সক্রিয়ভাবে প্রক্রিয়া করার মাধ্যমে আমরা শিখি। এবং সেই সংক্রান্তই একটি মডেল বা সিস্টেম আমরা এখানে আলোচনা করতে চলেছি। ইনফরমেশন প্রসেসিং সিস্টেমে দুটো মডেল আছে, একটা হচ্ছে পুরাতন আর একটা হচ্ছে নতুন। দুটোই আলোচনা করছি এবং আলোচনা করা দরকার। ওল্ড মডেল বা পুরাতন সংস্করণটি অ্যাটকিনসন এবং সিফরিন 1968-এ তারা দিয়েছিলেন। সেখানে তারা মেমোরিকে একটি কম্পিউটারের সাথে তুলনা করেছিলেন। সেখানে তারা দেখিয়েছিলেন যে কিভাবে বাইরে থেকে আমরা ইনপুট নিয়ে বা পরিবেশের কোনো তথ্য, সেগুলিকে আমরা পরিবেশের বিভিন্ন যে তথ্য সেইগুলো আমরা কিসের মাধ্যমে গ্রহণ করি, সেইগুলো আমাদের এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। এবং সেন্সরি রেজিস্টার, সাউন্ড, ইমেজ, এখান থেকে আমরা পরিবেশ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসি এবং অ্যাটেনশন আমাদের নির্ধারিত করে যে কোন তথ্যগুলি শর্ট টার্মে যাবে এবং কোনগুলি শর্ট টার্মে যাবে না। এবং তথ্যগুলি শর্ট টার্মে পৌঁছানোর পর এবং যেই তথ্যগুলি আমরা অনুশীলন করি, প্র্যাকটিস করি, সেই তথ্যগুলি চলে যায় লং টার্মে জমা হয়ে থাকে এবং যখন দরকার হয় তখন লং টার্ম থেকে সেই তথ্যগুলি আমরা শর্ট টার্মে নিয়ে এসে রেসপন্স করি। তো এই রকম ধরনের একটি মডেলের কথা অ্যাটকিনসন এবং শিফরিন তারা প্রথম দিকে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে এটির একটি নিউ ভার্সন বা নতুন সংস্করণ হয়, যেটি স্টার্নবার্গ এবং তার সহকর্মীরা এই নিয়ে কাজ করেছিলেন। তারা দেখেছিলেন যে ইনফরমেশন প্রসেসিং মডেলের পুরাতন সংস্করণটি ছিল এরকম যে মেমোরির কাজ হলো শুধু তথ্য সংগ্রহণ করা, তথ্যকে জাস্ট সংগ্রহ করে এবং একটি তথ্যকে একটি মেমোরি থেকে আরেকটি মেমোরিতে নিয়ে যাওয়া এবং দরকার হলে সেখান থেকে আবার তথ্যকে ফিরিয়ে নিয়ে আসা। মানে পুরাতন মডেলে একেবারে কম্পিউটারের সঙ্গে মেমোরিকে তুলনা করা হয়েছে। কম্পিউটারে যেরকম আমরা কিবোর্ডে, মাউসে আমরা বিভিন্ন তথ্যগুলোকে ইনপুট করি, সেরকমভাবেই সেই তথ্যগুলি চলে যায় আমাদের দুটো মেমোরি রয়েছে, র্যাম এবং রোম। ওকে, কারোর হয়তো রোম হয়তো অনেক স্টোরেজ ক্ষমতা অনেক বেশি এবং র্যামের হয়তো কারোর হয়তো ফোনে রয়েছে 4 GB, 6 GB বা 8 GB এরকম রোম বা হার্ড ডিস্ক। এখানে 64 GB বা 126, 128 বা 256 GB হতে পারে। ঠিক সেরকমভাবে আমাদের শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি যেখানে আমরা বিভিন্ন তথ্যগুলিকে সাময়িকভাবে সঞ্চয় করে রাখি এবং লং টার্ম মেমোরি মানে সেখানে আমরা পার্মানেন্টলি কিছু তথ্যগুলিকে সংগ্রহণ করে রাখি। কিন্তু নতুন সংস্করণে বা নিউ ভার্সনে যেটা বলা হচ্ছে যে আমরা মেমোরির মাধ্যমে তথ্যকে শুধু যে সংগ্রহ করে থাকি তা শুধু নয়, আমরা অ্যাক্টিভলি সেই তথ্যগুলিকে প্রসেস করা মানে হলো যে এখানে একটি বিশেষ উপাদান, সেটি হলো ওয়ার্কিং মেমোরি, যার কাজ হলো যে নতুন তথ্যগুলোকে পুরনো তথ্যগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করা, এটাই তার কাজ। এবং আমরা নতুন ভার্সনে 3 ধরনের মেমোরি আমরা দেখতে পাই। একটি হলো সেন্সরি মেমোরি, 2 নম্বর হচ্ছে ওয়ার্কিং মেমোরি এবং 3 নম্বর হচ্ছে লং টার্ম মেমোরি। এখানে প্রথমে সেন্সরি মেমোরি থেকে আমরা বিভিন্ন তথ্যকে পরিবেশ থেকে সংগ্রহ করে অ্যাটেনশন এবং পারসেপশনের মাধ্যমে ওয়ার্কিং মেমোরিতে পাঠাই। ওয়ার্কিং মেমোরিতে কি হয় না, ওয়ার্কিং মেমোরিতে গিয়ে লং টার্ম মেমোরিতে জমে থাকা পূর্ব জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের যেই তথ্যটি আমি পেলাম, নতুন তথ্যের একটি সংমিশ্রণ করা হয় এবং এর ফলে সংমিশ্রণের ফলে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে যেটা আমরা শিখলাম সেটা আবার লং টার্মে জমা হয়ে যায়। এবং
পরবর্তীকালে যখন দরকার হয় তখন আমরা লং টার্ম থেকে ওয়ার্কিং মেমোরিতে আবার তথ্যগুলো নিয়ে এসে আমরা রেসপন্স করতে থাকি। এবং আমরা যদি দেখি এখানে কিন্তু মেমোরির মধ্যে কোনো লিনিয়ার সম্পর্ক নেই। এখানে কিন্তু এক একটা মেমোরি এক একটার সঙ্গে কিন্তু উভয়ভাবে কিন্তু প্রতিক্রিয়া করছে। ফর এক্সাম্পল, যেমন সেন্সরি মেমোরি, পরিবেশ থেকে আমরা কি নেব কি নেব না সেটা নির্ধারণ করছে কে? সেটা নির্ধারণ করছে ওয়ার্কিং মেমোরি। ওয়ার্কিং মেমোরিতে রয়েছে একটা শক্তি যা সেন্ট্রাল এক্সিকিউটিভ বলে নাম, যেটি অ্যাটেনশন এবং পারসেপশনকেও নিয়ন্ত্রণ করে। সেখান থেকে নির্ধারিত হচ্ছে যে সেন্সরি মেমোরি থেকে কোন তথ্যগুলিকে আমি নেব আর কোন তথ্যগুলিকে আমি নেব না। যেরকম পরীক্ষার সময় যখন কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে বসে, তার মনোযোগ কোথায় থাকে? বাইরে কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় কী চলছে সেইগুলো না, তার মনোযোগ সবসময় থাকে পরীক্ষার খাতার দিকে। সে অন্য আওয়াজগুলো তার কানে আসলেও সেগুলোকে সে বাদ দিয়ে দেয়, ছাঁটাই করে দেয় এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলোকে সে মনোযোগ দেয় বেশি। সেরকমভাবেই আমাদের সেন্সরি মেমোরি থেকে এখানে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তথ্যগুলি। কিছু তথ্যগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আর যেই তথ্যগুলো বেশি দরকার প্রয়োজনীয় সেইগুলো চলে আসছে ওয়ার্কিং মেমোরিতে। আবার কোন তথ্যগুলোকে আমি নেব কি নেব না সেটাও কিন্তু অনেক সময় প্রভাবিত হচ্ছে আমার পূর্বজ্ঞানের সাথে। আমার লং টার্ম মেমোরিতে জমে থাকা পূর্বজ্ঞান সেও কিন্তু আমার সেন্সরি মেমোরিকে কিন্তু প্রভাবিত করছে। ওয়ার্কিং মেমোরিকেও কিন্তু প্রভাবিত করছে সেন্সরি মেমোরি, লং টার্ম মেমোরি। কীরকমভাবে? কারণ ওয়ার্কিং মেমোরিতে যে সমস্ত তথ্যগুলি প্রক্রিয়াকরণ ঘটবে সেগুলি কিন্তু আসছে কোথা থেকে? সেগুলো সাপ্লাই করছে সেন্সরি মেমোরি। আর ওয়ার্কিং মেমোরিতে যে প্রক্রিয়াকরণ হচ্ছে তার জন্য পুরাতন জ্ঞানের আধারের উপর ভিত্তি করে আমরা প্রক্রিয়াকরণ করি, যেটা কিনা লং টার্ম মেমোরি থেকে আসছে। আবার লং টার্ম মেমোরিও কিন্তু দুটো মেমোরির দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে, সেন্সরি মেমোরি এবং ওয়ার্কিং মেমোরি। কিনা সেন্সরি মেমোরি থেকেও কিন্তু ডাইরেক্টলি কিন্তু অনেক সময় কিছু ইনফরমেশন লং টার্ম মেমোরিতে চলে যায় এবং ওয়ার্কিং মেমোরি থেকেও কিন্তু যে সমস্ত তথ্যগুলো আমরা প্রক্রিয়াকরণ করি ভালোভাবে সেইগুলো কিন্তু লং টার্ম মেমোরি একটা পার্ট হিসাবে চিহ্নিত হয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেমোরিতে বিভিন্ন উপাদানগুলি একে অপরের সঙ্গে কিন্তু ক্রমাগত প্রতিক্রিয়া করতে থাকছে। এবারে এক একটা মেমোরি আমরা ভালো করে দেখে নিই। প্রথম হচ্ছে সেন্সরি মেমোরি বা সংবেদনমূলক স্মৃতি হলো সেই স্মৃতি যেখানে জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে পরিবেশ থেকে বিভিন্ন তথ্যগুলি স্নায়ুর ভাষাতে রূপান্তরিত করে বা সংকেতায়ন করে বা এনকোডিং করা হয়। অর্থাৎ যখন আমি যেরকমভাবে আমি কম্পিউটারে কিবোর্ডে যদি আমি কারোর নাম লিখি, ধরো এস আমি টিপলাম, কম্পিউটার কিন্তু সেখানে এস নেয় না, 0-1 ভাষা বোঝে। সেরকমভাবে আমরা যখন বাইরে থেকে কোনো তথ্য নিই সেটা কিন্তু আমরা যখন দেহের ভিতর প্রবেশ করাই তখন কিন্তু সেটা স্নায়ুর ভাষাতে পরিবর্তন হয়। তাই যখন বাইরে থেকে কোনো তথ্য আমাদের দেহে প্রবেশ করছে তখন সেটা এনকোডিং হওয়াটা খুবই দরকার। সংবেদনমূলক স্মৃতির ধারণ ক্ষমতা প্রচুর। একই সময়ে আমরা অনেক তথ্য আমরা ধারণ করতে পারি, কিন্তু কোনো তথ্যই কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না। 3 সেকেন্ড 2 সেকেন্ড এরকম স্থায়ী থাকে। কেবলমাত্র প্রয়োজনীয় তথ্যগুলি কার্যকরী স্মৃতিতে পৌঁছায় আর বাকিগুলি পৌঁছায় না। এখানে অ্যাটেনশনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাটেনশন ঠিক করে যে কোন তথ্যগুলি ওয়ার্কিং মেমোরিতে যাবে আর কোন তথ্যগুলি ওয়ার্কিং মেমোরিতে যাবে না। এরপরে ওয়ার্কিং মেমোরি বা কার্যকরী স্মৃতি হলো সেই সমস্ত তথ্য যেগুলোর উপর এই মুহূর্তে একজন ব্যক্তি মনোনিবেশ করছেন। অনেকে তো এটাকে চেতনার সাথেও তুলনা করে থাকে। ওয়ার্কিং মেমোরিতে তথ্যগুলি সাময়িকভাবে জমা থাকে এবং দীর্ঘস্থায়ী স্মৃতিতে সংরক্ষিত পূর্বজ্ঞানের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এটাই হলো তথ্যের প্রক্রিয়াকরণ। পূর্বজ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের একটি মিথস্ক্রিয়া হওয়াটা খুবই দরকার। কারণ আমি বর্তমানে যেই তথ্যটি গ্রহণ করছি সেই তথ্যটি আমি পূর্বজ্ঞানের আধারেই কিন্তু প্রক্রিয়াকরণ করব বা তার সাথে জুড়ব। ধরা যাক এমন ভাষায় আমি কথা বলছি বা পড়াচ্ছি যেই ভাষা শিক্ষার্থীরা জানে না বা শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের মধ্যে নেই, তাহলে কি আমার কথাগুলি বা আমার টিচিং তারা কি প্রক্রিয়া করতে পারবে? না, কোনোদিনও পারবে না। তাই পূর্বজ্ঞান আমাদের লং টার্ম মেমোরিতে পূর্বজ্ঞানের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পূর্বজ্ঞানের আধারেই আমরা বর্তমান তথ্যগুলিকে বিশ্লেষণ করে থাকি, প্রক্রিয়া করে থাকি। কার্যকরী স্মৃতির 4টি প্রধান অংশ আছে। প্রথমটি সেন্ট্রাল এক্সিকিউটিভ, তারপরে ফোনোলজিক্যাল লুপ, নেক্সট ভিজুয়াল স্পেশিয়াল স্কেচপ্যাড
এবং এপিসোডিক বাফার। সেন্ট্রাল এক্সিকিউটিভের কাজ কি না, এখানে বিভিন্ন মানসিক শক্তিগুলি সঞ্চয় হয়ে থাকে, যেমন মনোযোগ করার শক্তি বা কোনো প্রকল্প বা কোনো কৌশল নির্বাচন করার শক্তি, এই ধরনের শক্তিগুলো সেন্ট্রাল এক্সিকিউটিভ জমা হয়ে থাকে। ফোনোলজিক্যাল লুপ মানে হলো সেখানে অডিও রিলেটেড ইনফরমেশনগুলো জমা থাকে। আর ভিজুয়াল স্পেশিয়াল স্কেচপ্যাড মানে সেখানে ইমেজ রিলেটেড তথ্যগুলি সঞ্চিত হয়ে থাকে। এবং এপিসোডিক বাফার কি করে না, ফোনোলজিক্যাল লুপ থেকে শব্দ সংক্রান্ত তথ্য নিয়ে এবং ভিজুয়াল স্পেশিয়াল স্কেচপ্যাড থেকে ইমেজ রিলেটেড তথ্য নিয়ে সংমিশ্রণ করে, লং টার্ম মেমোরির আধারে সংমিশ্রণ করে। ঠিক যেভাবে সিনেমা তৈরি করা হয়, অ্যাক্টিংয়ের একটা শুটিং হয় আলাদাভাবে, আর সাউন্ডের জন্য আলাদাভাবে কিন্তু একটা স্টুডিওতে কিন্তু শুটিং হয়, এবং পরবর্তীকালে অ্যাক্টিং এবং স্টুডিওতে যে সমস্ত রেকর্ডিং করা যায় সেগুলোকে মিক্স করে একটি সিনেমা তৈরি করা হয়। ঠিক এখানেও আমরা এপিসোডিক বাফারের সেরকম একটা কাজ দেখতে পাচ্ছি। কার্যকরী স্মৃতির পরিধি খুবই কম, অর্থাৎ একই সময়ে অনেকগুলো বিষয়ের উপর প্রক্রিয়া করতে পারে না। আমরা যেরকমভাবে সেন্সরি মেমোরির পরিধি দেখলাম যে একই সময়ে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি, যেমন এই মুহূর্তে আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, কীরকম গরম লাগছে না ঠান্ডা লাগছে সেটাও আমি বুঝতে পারছি। তো অনেক কিছু তথ্য আমি ধারণ করতে পারছি, কিন্তু তার স্থায়ী হয় না, সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। কিন্তু কার্যকরী স্মৃতিতে আমরা কিন্তু দেখতে পাই এর পরিধি খুবই কম, অর্থাৎ একটি সময়ে একটি মাত্র বিষয় নিয়েই আমরা চিন্তা ভাবনা করতে পারি। যেরকমভাবে একটি মোবাইলে যদি আমি অনেকগুলো অ্যাপ খুলি তাহলে মোবাইলটা হ্যাং করতে শুরু করে। একটি সময়ে যদি আমি একটি মাত্র অ্যাপ খুলি তাহলে মোবাইলটা আমার স্মুথলি চলে। ঠিক একই রকমভাবে ওয়ার্কিং মেমোরিতেও কিন্তু আমরা দেখতে পাই একটা সময় একটি বিষয়ের উপরেই আমরা ধ্যান দিয়ে থাকি, একটি কাজ। এবং এখানেই কিন্তু আর একটা কনসেপ্ট চলে আসে, সেটা হলো কগনিটিভ লোড। একটি কাজ সম্পাদন করতে একজন ব্যক্তির কতগুলি মানসিক শক্তির প্রয়োগ করতে হয় সেটাই হলো সেই কাজের কগনিটিভ লোড। এখানে 3 ধরনের কগনিটিভ লোডের কথা বলা হয়েছে। একটি হলো ইন্ট্রিনসিক কগনিটিভ লোড, 2 নম্বর এক্সট্রানিয়াস কগনিটিভ লোড এবং 3 নম্বর জার্মান কগনিটিভ লোড। ইন্ট্রিনসিক বা অন্তর্নিহিত কগনিটিভ লোড, এটা কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না বা অ্যাভয়েড করতে পারি না। একটি কাজ করতে গেলে ওয়ার্কিং মেমোরিকে প্রাথমিক যে প্রক্রিয়াগুলি করতে হয় সেগুলিকে আমরা ইন্ট্রিনসিক কগনিটিভ লোড বলে থাকি। আর এক্সট্রানিয়াস বা বহিরাগত কগনিটিভ লোড মানে হলো একটি কাজ করার সময় অপ্রয়োজনীয় কিছু কাজ করা, এর ফলে ওয়ার্কিং মেমোরির উপর অযথা কগনিটিভ লোড বেড়ে যায়। যেমন কেউ বই পড়ছে এবং সঙ্গে সঙ্গে মোবাইল দেখছে, কোনো নোটিফিকেশান আসছে কি না, এটা আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি বা এড়িয়ে যেতে পারি। এটা আমাদের একটা এক্সট্রানিয়াস বা বহিরাগত কগনিটিভ লোড। আর জার্মান কগনিটিভ লোড মানে হলো কোনো বিষয়বস্তুকে গভীরভাবে অধ্যয়ন করার জন্য বা নতুন জ্ঞানের সঙ্গে পুরনো জ্ঞানের সম্পর্ক তৈরি করার জন্য যে কগনিটিভ লোডটা কার্যকরী মেমোরিতে তৈরি হয় সেটাকেই আমরা জার্মান কগনিটিভ লোড বলে থাকি। এই লোডটি শিক্ষার্থীদের জন্য কাঙ্ক্ষিত। এরপরে লং টার্ম মেমোরি বা দীর্ঘস্থায়ী স্মৃতি। দীর্ঘস্থায়ী স্মৃতি হলো সেই ধরনের স্মৃতি যেখানে আমরা ভালো করে শিখেছি এরকম তথ্যগুলি সংরক্ষণ করে থাকি, যেমন কোনো ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম। দীর্ঘস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা অসীম, কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে কোনো তথ্য বার করে আনতে সময় এবং প্রচেষ্টার দরকার হয়। সত্যি আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতির কিন্তু পরিধি অনেক বেশি, আমরা চাইলে অনেক তথ্য এখানে সংগ্রহ করতে পারি। এবং কিছু কিছু সাইকোলজিস্টরা আছে তারা মনে করেন যে আমরা ছোটোবেলা থেকে এই অবধি যত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি সমস্ত কিছুই কিন্তু কোথাও না কোথাও স্টোর হয়ে আছে, আমাদের লং টার্ম মেমোরিতে কোথাও না কোথাও স্টোর হয়ে আছে। এবং সেই কারণেই যদি আমরা দেখি যে একটা হল ঘরকে যদি আমরা অনেকগুলো পেন ড্রাইভ হার্ড ডিস্ক দিয়ে যদি ভর্তি করে রাখি তার থেকেও হয়তো বেশি শক্তিশালী আমাদের লং টার্ম মেমোরি। এই লং টার্ম মেমোরিতে আমরা 3 ধরনের জ্ঞান সাধারণত সঞ্চিত করে রাখতে পারি। প্রথমটি ডিক্লারেটিভ নলেজ, মানে হলো যে কোনো ঘটনা সম্পর্কে বা ধারণা সম্পর্কে জ্ঞান, যেমন ভারতের রাজধানী দিল্লি। প্রসিডিউরাল নলেজ মানে হলো কিভাবে কোনো কিছু করতে হয় বা তার প্রক্রিয়া বা তার পদ্ধতি সেটির জ্ঞান। সাইকেল কিভাবে চালানো হয় সেই জ্ঞানকে আমরা প্রসিডিউরাল জ্ঞান বলে থাকি। তারপরে সেলফ রেগুলেটরি নলেজ মানে হলো নিজেকে কখন কিভাবে নিয়ন্ত্রণ করব
তার জ্ঞান, কখন কিভাবে ডিক্লারেটিভ নলেজ এবং প্রসিডিউরাল নলেজ ব্যবহার করব, তার জ্ঞানকেই বলা হয় সেলফ রেগুলেটরি নলেজ। দু রকমের লং টার্ম মেমোরি হতে পারে, একটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি আর একটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। ইমপ্লিসিট মেমোরি মানে হলো আমাদের অজান্তেই অনেক সময় অনেক তথ্য আমরা দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমা করি এবং অজান্তেই অনেক সময় সেই তথ্যগুলো বাইরে বার হয়ে যায়। অর্থাৎ এই তথ্যগুলি সচেতনভাবে ওয়ার্কিং মেমোরির দ্বারা প্রক্রিয়াকরণ হয় না। আর এক্সপ্লিসিট মেমোরি মানে হলো সেই সমস্ত তথ্য যা ওয়ার্কিং মেমোরির দ্বারা প্রক্রিয়াকরণ ঘটে, দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমা হয়ে থাকে। এরপরে আমরা যেই তত্ত্বটি দেখে নেব সেটি হলো অ্যালবার্ট বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখনের তত্ত্ব বা সোশ্যাল কগনিটিভ থিওরি অফ লার্নিং। অ্যালবার্ট বান্দুরা 1960 সালে সর্বপ্রথম তার গবেষণার মাধ্যমে দেখিয়েছিলেন যে মানুষ অন্যদের পর্যবেক্ষণ করে শেখে। অন্যেরা কিভাবে কাজ করে, কথা বলে বা বিভিন্ন আচরণ করে এবং সেই আচরণের ফলাফল কী হচ্ছে, এই সমস্ত কিছুই ব্যক্তি পর্যবেক্ষণ করে শেখে। শুধু আচরণ পর্যবেক্ষণই নয়, এই আচরণগুলির ফলাফল থেকে ব্যক্তি অনেক কিছু শেখে। একটি জিনিস আমরা দেখতে পাই, সেটি হলো যে শিখন যান্ত্রিকভাবে বা উদ্দীপক বা প্রতিক্রিয়ার মাধ্যমে হয় না, বা কেউ বাধ্য করে কাউকে শেখাতে পারে না। একজন চাইলে সে তার শিখন প্রক্রিয়াকে নিজেই পরিচালনা করতে পারে। অ্যালবার্ট বান্দুরার শিখনের তত্ত্বটি তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছিল। কারণ অ্যালবার্ট বান্দুরা একটি গরিব পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা বাবা কিন্তু শিক্ষিত ছিলেন না একেবারে, কিন্তু তারা শিক্ষাকে খুব সম্মান করতেন এবং সেরকম সুযোগ না থাকার জন্য অ্যালবার্ট বান্দুরা তার নিজের পড়াশোনাটা নিজেই পরিচালনা করতেন। তিনি কারোর উপর ডিপেন্ড করতেন না, তিনি একাই তার নিজের পড়াশোনাটাকে পরিচালনা করতেন। এবং অ্যালবার্ট বান্দুরার বাবাকে তিনি রোল মডেল হিসেবে তিনি দেখতেন এবং তাকে পর্যবেক্ষণ করে অনেক কিছু তিনি শিখতেন। এবং এটা লেখা আছে যে অ্যালবার্ট বান্দুরার বাবা 3টে ল্যাঙ্গুয়েজ তিনি শিখেছিলেন, যাতে তিনি অ্যালবার্ট বান্দুরাকে সেই ভাষাগুলো শেখাতে পারেন। এবং সেই কারণেই অ্যালবার্ট বান্দুরা তার বাবাকে রোল মডেল হিসেবে দেখতেন এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতেন। এইভাবে 1950 খ্রিস্টাব্দে তিনি ইউনিভার্সিটি অফ আইওয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এবং এটাও বলা উচিত যে তিনি পড়াশোনা চলাকালীন অনেক ধরনের কাজও করেছেন, বিভিন্ন কাজের মধ্যেও তিনি ছিলেন। এবং শেষ পর্যন্ত 1953 খ্রিস্টাব্দে 28 বছর বয়সে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হন। অতএব আমরা যদি তার তত্ত্বটি যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো তার জীবনের প্রতিফলন, তার জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলি হয়েছিল তারই প্রতিফলন হিসাবে তার তত্ত্বটি আমরা দেখতে পাই। এখানে প্রথমেই আমরা যদি থিওরির টাইটেলটা দেখি, দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সোশ্যাল আর একটা হচ্ছে কগনিটিভ। অর্থাৎ আমাদের শিখনের ক্ষেত্রে দুটো বিষয় খুবই প্রভাব ফেলে, সেটা হলো সোশ্যাল এবং কগনিটিভ। সোশ্যাল ব্যাপারটা মানে হলো পর্যবেক্ষণের মাধ্যমে শেখা, অর্থাৎ আমি অন্যদেরকে বা বিশেষভাবে মডেলকে আমি পর্যবেক্ষণ করে বিভিন্ন আচরণকে আমি শিখি, সেটা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্স। আর আমরা যা পর্যবেক্ষণ করি সেটার মূল্যায়ন আমরা করি, সেই আচরণগুলি কতটা একজন ব্যক্তির লক্ষ্য পূরণে সাহায্য করছে সেটাও আমরা দেখি, একজনের আচরণের সঙ্গে তুলনা করি, আচরণগুলি নিজেদের বিশ্বাস এবং প্রত্যাশার সঙ্গে মেলাই, সেই আচরণ সম্পর্কে আরও অনেক কিছু চিন্তাভাবনা করি এবং নিজেদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করি। কিভাবে লার্নিং ঘটে থাকে বা লার্নিং কী কী ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত, এই বিষয়টা তিনি একটি ট্রায়ার্কিক রেসিপ্রোকাল কজালিটি বা ত্রিমুখী বিনিময় কার্যকারণ নীতির মাধ্যমে ব্যক্ত করেছিলেন। এখানে 3টে বিষয় আমরা দেখতে পাই। প্রথমটি হলো শিখন বা কৃতিত্ব, বিহেভিয়ার বা অ্যাচিভমেন্ট। এটা বলতে এখানে বোঝানো হচ্ছে শিশুর কোনো নির্দিষ্ট আচরণ, উদ্দেশ্য পূরণ, সমস্যার সমাধান, প্রেরণার সঞ্চার, কোনো সিদ্ধান্ত গ্রহণ, কৃতিত্ব ইত্যাদিকে। এটাই তার লার্নিং। এবং আরেকটা ক্ষেত্র হলো সামাজিক প্রভাব, সোশ্যাল ইনফ্লুয়েন্স। এটা বলতে আমাদের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে বোঝানো হচ্ছে, অন্যদের ফিডব্যাককে বোঝানো হচ্ছে, অন্যদের বা মডেলের আচরণকে বোঝানো হচ্ছে, অন্যদের আচরণের ফলাফলকে বোঝানো হচ্ছে। আর 3 নম্বর বিষয় হলো সেলফ ইনফ্লুয়েন্স বা বৌদ্ধিক প্রভাব, মানে একজন শিশুর চিন্তাভাবনা বা চিন্তাভাবনা করার ধরন
বিশ্বাস, মনোভাব, জ্ঞান, লক্ষ্য, প্রত্যাশা, সেলফ এফিকেসি এবং স্বনিয়ন্ত্রিত কৌশলকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ এই তিনটে বিষয় একে অপরের সঙ্গে কিন্তু ক্রমাগত প্রতিক্রিয়া করছে এবং প্রতিক্রিয়া করার ফলেই কিন্তু একটি শিশু সে শিখছে, তার মধ্যে কোনো বিহেভিয়ার বা অ্যাচিভমেন্ট সে করতে পারছে। এবং এই তিনটে বিষয় একে অপরকে ক্রমাগত প্রভাবিত করছে। যেমন শিশুর শিখন বা আচরণ বা কৃতিত্ব প্রভাবিত হয় তার সামাজিক ও বৌদ্ধিক বিষয়ের দ্বারা। অর্থাৎ শিশুর শিখন প্রথমত নির্ভর করছে শিক্ষক শ্রেণীকক্ষে কী ধরনের পরিবেশ তৈরি করছে বা কী ধরনের শিখন কৌশল ব্যবহার করছে তার উপর, অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্সের উপরে। এবং 2 নম্বর, দ্বিতীয়ত শিশু কী ধরনের লক্ষ্য তার জন্য নির্ধারণ করছে, কিভাবে সে তার পড়াশোনাকে নিয়ন্ত্রণ করছে তার উপর। অর্থাৎ সাকসেসফুল হতে গেলে বা লার্নিং হতে গেলে আমার সোশ্যাল ইনফ্লুয়েন্স যেরকম দরকার, সেলফ ইনফ্লুয়েন্সও দরকার। আমি যেরকমভাবে অপরকেও লক্ষ্য করি বা পর্যবেক্ষণ করি, সেরকমভাবে নিজেরও লক্ষ্য নির্ধারণ করা বা নিজেকে নিয়ন্ত্রণ করা, এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক একই রকমভাবে যেরকমভাবে আমরা দেখলাম আমাদের বিহেভিয়ার অন্য দুটির মাধ্যমে প্রভাবিত হয়, এখানেও আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সও কিন্তু অন্য দুটি বিষয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে। প্রথমত প্রভাবিত হচ্ছে শিশুর আচরণ বা কৃতিত্বের উপরে এবং দ্বিতীয়ত তার চিন্তাভাবনার উপরে। একজন শিশু যদি সাফল্য লাভ করে বা কোনো কৃতিত্ব লাভ করে, তখন প্রথমত তার সামাজিক পরিবেশেরও পরিবর্তন ঘটে। লোকে তখন তাকে ভালো বলতে থাকে, তাকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। দ্বিতীয়ত শিশুর নিজস্ব চিন্তাভাবনা বা বিশ্বাস তার সামাজিক বিষয়কে প্রভাবিত করে। অর্থাৎ কোনো শিশু সে যদি ভালো রেজাল্ট করে, তাহলে কিন্তু তার সোশ্যাল ইনফ্লুয়েন্সটাও কিন্তু বেড়ে যায়, লোকে তখন তাকে ভালো বলতে শুরু করে। এবং একজন শিশু সে যখন ভালো রেজাল্ট করলো, তখন কিন্তু শুধু তার সামাজিক পরিবেশেরই শুধু পরিবর্তন হলো না, লোকে তাকে শুধু ভালোই বাসলো না, সে নিজেকেও নিজে ভালোবাসতে শুরু করলো, অর্থাৎ তার সেলফ কনফিডেন্সও বাড়তে শুরু করলো। ঠিক একই রকমভাবে শিশুর বৌদ্ধিক বিষয়টি বা সেলফ ইনফ্লুয়েন্স ব্যাপারটি প্রভাবিত হয় তার কৃতিত্ব এবং সামাজিক বিষয়ের দ্বারা। যেমন একজন শিশু সে যদি সাফল্য লাভ করে বা কোনো কৃতিত্ব অর্জন করে, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে তার নিজের জন্য আরও উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে থাকে। দ্বিতীয়ত সমাজের বিভিন্ন ব্যক্তিরা তার সঙ্গে কীরকম আচরণ করছে তার উপর নির্ভর করবে তার মনোভাব, চিন্তাভাবনা, প্রেরণা ইত্যাদি। অর্থাৎ একজন ব্যক্তির সেলফ ইনফ্লুয়েন্স, সেলফ কনফিডেন্স বা সেলফ রেগুলেটরি বা সেলফ এফিকেসি ডিপেন্ড করে সোসাইটি কীভাবে বলছে, সোসাইটি কী বলছে এবং তার প্রিভিয়াস পারফরমেন্স কেমন ছিল সেইগুলো। এই দুটো বিষয় কিন্তু ভীষণভাবে শিশুর আভ্যন্তরীণ চিন্তাভাবনা, মনোভাব এগুলোকে কিন্তু প্রভাব ফেলে। এবার এই তত্ত্বের সোশ্যাল অংশটিতে আমরা দেখেছি যে মানুষ পর্যবেক্ষণের মাধ্যমে শেখে। এখন ব্যাপার হচ্ছে কাকে পর্যবেক্ষণ করবে। একজন শিশু যার আচরণকে পর্যবেক্ষণ করে শেখে তাকে বলা হয় মডেল। মডেল হলো কোনো ব্যক্তি যার আচরণ শিশু পছন্দ করে, যার মতো সে সাফল্য অর্জন করতে চায়। শিশু তাকেই মডেল হিসাবে অনুকরণ করে যে জীবনে সাফল্য লাভ করেছে বা যে সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করেছে বা যে খুব শক্তিশালী বা যার মধ্যে সেলফ এফিকেসি আছে বা যাকে অনুসরণ করলে তার লক্ষ্য পূরণ হবে। এরকম ব্যক্তিদেরই শিশু পর্যবেক্ষণ বা অবজার্ভ করতে থাকে। রিইনফোর্সমেন্ট, বান্ডুরা বলেছেন যে শিক্ষণের ক্ষেত্রে রিইনফোর্সমেন্টও খুবই ইম্পর্ট্যান্ট এবং তিনি 3 রকমের রিইনফোর্সমেন্টের কথা বলেছিলেন। প্রথমটা হলো ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট, অর্থাৎ সরাসরিভাবে রিইনফোর্সমেন্ট বা কোনো পুরস্কার দেওয়া। তারপরে ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট, অর্থাৎ শিশু যাকে মডেল হিসেবে অনুকরণ করছে বা অনুসরণ করছে, সেই মডেল তার আচরণের জন্য কী ধরনের রিইনফোর্সমেন্ট পাচ্ছে সেটা দেখেও কিন্তু শিশু রিইনফোর্সমেন্ট পেতে পারে। বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা দেখি, হয়তো কোনো শ্যাম্পু মাখলে কারো চুল হয়তো খুব মসৃণ হয়ে যাচ্ছে, সেটা অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে এবং সেই মডেলকে দেখে আমরাও তখন অনুপ্রাণিত হই যে হ্যাঁ এই শ্যাম্পুটা কেনা যেতে পারে যাতে আমাদের চুলগুলো মসৃণ হতে পারে। এরপরে সেলফ রিইনফোর্সমেন্ট, বাইরের কারো কাছ থেকে রিইনফোর্সমেন্ট আশা না করে আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে রিইনফোর্সমেন্ট বা মোটিভেট করতে পারি। তো এই 3 রকমের রিইনফোর্সমেন্টের কথা বান্ডুরা বলেছিলেন। এরপরে সেলফ এফিকেসি, অর্থাৎ শুধু যে আমরা মডেলকে বা অন্যদেরকে পর্যবেক্ষণ করব তা শুধু নয়, আমরা নিজেরা সেই পর্যবেক্ষণ করে কি ভাবছি যে আমি তার মতন হতে পারবো
এই বিশ্বাসটাই যদি আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু লার্নিং ঘটবে না। আমরা যতই অপরকে অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি না কেন, নিজের মধ্যে যদি একটা আত্মবিশ্বাস যদি না থাকে যে হ্যাঁ আমি তার মতন হতে পারবো, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। সেলফ এফিকেসি মানে হলো শিক্ষার্থীর বিশ্বাস যে তার মধ্যে একটি কাজ করার ক্ষমতা আছে। একটু সময় লাগলেও সে চেষ্টা করলে কাজটা করতে পারবে এবং লক্ষ্যটা পূরণ করতে পারবে। শিখনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিশুর মধ্যে যদি এই আত্মবিশ্বাস না থাকে তাহলে সে কোনো কাজই করতে পারবে না। তাই শিক্ষকের কাছ থেকে উৎসাহ পাওয়াটা একজন শিক্ষার্থীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নিজের পূর্ববর্তী সাফল্য, মডেলের সাফল্য ইত্যাদি শিক্ষার্থীর সেলফ এফিকেসিকে বাড়িয়ে তোলে। শিক্ষাক্ষেত্রে অ্যালবার্ট বান্ডুরার তত্ত্বের কয়েকটি তাৎপর্য আমরা দেখিনি। প্রথমত, বান্ডুরার শিক্ষাক্ষেত্রে সবথেকে বড় অবদান হলো স্বনিয়ন্ত্রিত শিখন বা সেলফ রেগুলেটেড লার্নিং। বেশিরভাগ শিক্ষার্থীরাই ডিপেন্ড করে শিক্ষকের উপর। শিক্ষক যেটা পড়াবে শুধু সেইটুকুনি সেভাবেই তারা পড়তে চায়, কিন্তু এটা করলে হবে না। অ্যালবার্ট বান্ডুরা এটা কোনোদিনও বলেননি। অ্যালবার্ট বান্ডুরা বলেছেন যে শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে তাদের নিজস্ব পড়াশোনা তারা যেন নিজেরাই পরিচালনা করতে পারে। এর জন্য তাদেরকে কারোর উপর ডিপেন্ড করতে হবে এমন কোনো মানে নেই। 2 নম্বর, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীকে বিভিন্ন মডেলকে পর্যবেক্ষণের উৎসাহ এবং সুযোগ দিতে হবে। তৃতীয়, শিক্ষককে শিক্ষার্থীদের সামনে একটি আদর্শ মডেল হিসেবে নিজেকে তুলে ধরতে হবে, যাতে শিক্ষার্থীরা তাকে অনুসরণ করতে পারে। চতুর্থ, শিক্ষার্থীদের সেলফ এফিকেসি বৃদ্ধি করতে হবে। পঞ্চম, প্রজেক্টমূলক কাজ দিতে হবে যেখানে শিক্ষার্থী নিজের মতন করে কাজটি সম্পন্ন করতে পারে। 6 নম্বর, শিক্ষার্থীদের সবসময় উৎসাহ এবং প্রেরণা দিতে হবে যে তারা যেন নিজেদের সম্পর্কে একটা পজিটিভ থিঙ্কিং যেন বজায় রাখে। তারা যেন নিজেদেরকে বলে যে হ্যাঁ আমরাও পারবো। এরকম যদি একটা আত্মবিশ্বাস বা পজিটিভ থিঙ্কিং তাদের মধ্যে থাকে, তাহলে কোনো শিখনই কিন্তু অসম্ভব মনে হবে না। সমস্ত ধরনের শিখনকে তারা সহজেই শিখতে পারবে। 7 নম্বর, শিক্ষার্থীদের যারা বিশেষভাবে ছোট তাদেরকে ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট দিতে হবে এবং যারা বড় তাদেরকে সেলফ রিইনফোর্সমেন্টের জন্য তৈরি করতে হবে। 8ম, বিদ্যালয়ে বিভিন্ন মহান ব্যক্তিদের ছবি টাঙিয়ে রাখতে হবে বা শিক্ষাক্ষেত্রে তাদের জীবনী নিয়ে আলোচনা করতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদেরকে মডেল হিসাবে বেছে নিয়ে অনুসরণ করতে পারে। অর্থাৎ আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখে নিলাম যে কিভাবে কগনিটিভ সাইকোলজিস্টরা বিহেভিয়ারিস্টিক সাইকোলজিস্টদের থেকে আলাদা, কিভাবে তারা শিখনকে অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে, কিভাবে শিখনকে তারা অন্তর্দৃষ্টি তৈরি করা বা চিন্তাভাবনার পরিবর্তন এই বিষয়টাকে জোর দিয়েছে। এবং সেক্ষেত্রে আমরা টলম্যানের থিওরি দেখে নিলাম, কার্ট লিউইনের থিওরি আমরা দেখে নিলাম, কিভাবে ইনফরমেশন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আমরা সক্রিয়ভাবে কোনো তথ্যকে প্রক্রিয়া করি। শিখন যে শুধু উদ্দীপক প্রতিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তা নয়, শিশু সক্রিয়ভাবে পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে তার সক্রিয় প্রক্রিয়াকরণ করে। এবং চতুর্থ, আমরা অ্যালবার্ট বান্ডুরার সোশ্যাল কগনিটিভ থিওরিটাও দেখে নিলাম, যেখানে আমরা অন্যদেরকে পর্যবেক্ষণের মাধ্যমে শিখি বা অন্যজনকে আমরা পর্যবেক্ষণ করে শিখি, তাদেরকে অনুসরণ করে আমরা শিখি। এবং শুধু অনুকরণ নয়, আমরা নিজেদের চিন্তাভাবনাও আমরা সেখানে প্রয়োগ করি। আমরা যেটা পর্যবেক্ষণ করি সেগুলোকে আমরা যান্ত্রিকভাবে মেনে নয়, বরং সেগুলোকে আমাদের বিচার বিবেচনা করে আমাদের জীবনে প্রয়োগ করে কোনো শিখন আমরা চালিয়ে যেতে পারি। এইভাবে আমরা কগনিটিভ সাইকোলজিস্টদের বা প্রজ্ঞামূলক যে চিন্তাভাবনা রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম এবং আশা করি এই আলোচনা শিক্ষার্থীদের ভালো লেগেছে এবং শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বগুলিকে বা এই নীতিগুলিকে আমরা প্রয়োগ করে শিক্ষার উন্নতি করতে পারি বা আরও ভালোভাবে শিক্ষা দান করতে পারি বা পাঠ্যক্রম রচনা করতে পারি। আশা করি আজকের এই আলোচনা সবাই বুঝতে পেরেছেন এবং এই ভিডিও লেকচার থেকে উপকৃত হয়েছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আইআইটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।